ডোলোচুন বলা হয়, ডোলোমাইট। যাই হোক, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আমরা এটা কিন্তু এক্সপেরিমেন্টে খুব দ্রুত সারার জন্য, দ্রুত শেষ করার জন্য আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইউজ করছি। আমরা ক্যালসিয়াম কার্বনটা দিতে পারতো, কিন্তু এটা অনেক সময় নিতে পারতো। এটা দিয়ে আমরা যে পিএইচটা রেজ করলাম কত, 4.5 থেকে 6.5, 1.18 গ্রাম 20 গ্রাম সয়েল আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লাগলো। এখন এইটা তো সব না, এখন আসো অ্যামাউন্ট অফ লাইম দ্যাট উইল বি রিকোয়ার্ড ফর 1 হেক্টর। জমির মাপ হেক্টরে হয়, একরে হয়। আগে আমাদের দেশে বিঘায় হইতো, কাঠায় হইতো, শতাংশতে হইতো, অনেক রকমের মাপটা ছিল এক সময়। গন্ডা, অনেক কিছু আছে আমাদের দেশে এখনো লোকালি কিছু ব্যবহার করা হয়। মেট্রিক সিস্টেমের ইয়েটা হলো হেক্টর, হেক্টরে 10,000 স্কোয়ার মিটার। এই যে যেটা যে কথাটা বললাম যে এই 15 সেন্টিমিটার ডেপথ, এটা কেন বলছি, আমরা যখন সয়েলটাকে বিবেচনা করি, সয়েল কিন্তু গভীরে কমসে কম 1 মিটার পর্যন্ত হয়, কিন্তু অধিকাংশ ক্রপের শিকড়টা 15 সেন্টিমিটার পর্যন্ত যায়। সেই জন্য এটাকে আমরা প্লাউ লেয়ার বলি, অর্থাৎ নাঙ্গল দিয়ে এই অংশটার মাটিটাকে লুজ করা হয়। এটা 15 সেন্টিমিটার ডেপথ হিসেবে চিহ্নিত, অথবা 6 ইঞ্চ। একরে যদি যাও এফপিএস সিস্টেমে, তাহলে সেখানে তুমি যাবা ইঞ্চে, 6 ইঞ্চ অনেক বইতে পাবা, আর 15 সেন্টিমিটার নতুন বইগুলিতে পাবা। এবং নতুন এইটাই আমাদের এখন মেট্রিক সিস্টেম। তাহলে 1 হেক্টর জমির 15 সেন্টিমিটার ডেপথকে যদি চিন্তা করি, তাহলে সেইটাকে চিন্তা করে কিন্তু আমাদের লাইন রিকোয়ারমেন্ট বের করতে হবে। কারণ আমরা 1 মিটার ডেপথে গেলে পরে লাইন দিয়ে পৃষ্ঠকে তুমি ঢাইকে দিতে পারবা, কিন্তু সেই জিনিস ওই 1 মিটার ডেপথে পৌঁছবে না, এবং ওইটা পৌঁছানোর আমাদের কোনো প্রয়োজন নেই। কারণ লাইমের খরচ আছে, তারপরে লাইমের রিয়াকশন হতে সময় লাগে। সুতরাং এত কিছু আমাদের মাথায় না, আমাদের যেটা চিন্তায় আসবে সেটা হলো যে জোনটাতে ক্রপের রুট থাকে সেই জোনটার পিএইচ যদি চেঞ্জ করতে পারি আমাদের জন্য যথেষ্ট। দেখো 1 হেক্টর 15 সেন্টিমিটার ডেপথ কন্টেন্স 2 into 10 to the power 6, that is 2 million কেজি সয়েল। তাহলে আমরা ওয়েটটা কিন্তু পেয়ে গেলাম মোটামুটি ভাবে, রাফ এটা। কারণ হলো এটা তুমি সব সয়েলের এই যদি এটা বের করতে যাও, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। কেন, সয়েলের একটা বাল্ক ডেন্সিটি কথা আছে, পশ্চিমের উপর দিকে পড়তে পারো, আমি জানি না পশ্চিম কিনা। বাল্ক ডেন্সিটি কথা আছে, সেটা হলো ওইটা দিয়ে আমরা ওই ইয়েটা বের করতে পারি, এই তার ভরটা বের করতে পারি। তো এখন সেই ভর যদি বের করতে যাও, সেটা ইয়ে হয় ওই অনেক ক্ষেত্রে 2 into 10 না হয়ে সেটা 1.95 into 10 to the power 6 হয়, অর্থাৎ 2 মিলিয়ন কেজির চেয়ে কিছু কম হয়। টু সাম এক্সটেন্ট ইট মে বি মোর দেন 2 মিলিয়ন কেজি। আমরা এটাকে অ্যাভারেজ হিসেবে ধরে নিচ্ছি, যে অধিকাংশ সয়েলের বেলায় তোমার 1.95 থেকে 2 মিলিয়ন কেজির মধ্যে থাকে। তো কেজি ওয়েটটা যখন আমরা বের করে নিতে পারলাম, তখন ফ্রম দ্য ডাটা যেটা আছে আমরা লিখতে পারি আমাদের 20 গ্রাম সয়েলের জন্য কিন্তু আসলে এত গ্রাম। আমরা সেটাকে যদি লিখি 20 কেজি সয়েল রিকোয়ার্স এত কেজি, আমার মনে করা যায় সবটাকে যদি আমরা বাড়াই দিই, সেটা বোধহয় তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে কি হলো, সমস্যা না। আমরা হিসাবটা করার জন্য বলতে পারি 20 কেজি, তার মানে এটাকে আমি কেজিতে কনভার্ট করে নিলাম, কারণ আমাদের যে হিসাবটা কেজিতে আসবে। এই হিসাবটা হলো নিয়মের অঙ্ক যেটা আছে সেটা করে দিলাম। 18,000 কেজি মিনস 18 টন। 1000 কেজিতে হইল 1 টন। তাহলে 18 টন কি লাগবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিলে পরে আমরা পিএইচ কে 4.5 থেকে 6.5 নিতে পারবো, হিসাব বলে। কিন্তু হিসাবটা এতটা স্ট্রেট ফরওয়ার্ড না।
এটার মধ্যে আর কিছু কঠিন কাজও আছে, সেটা হইলো যেহেতু আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে ইউজ করতে পারি না, এটাকে তোমার এই ক্যালসিয়াম কার্বনেটে নিয়ে যাইতে হবে। কারণ ক্যালসিয়াম কার্বনেট অ্যাপ্লাই করব, বের করলাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে, তাহলে যতটুকু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বের করলাম তার ইকুইভ্যালেন্ট ক্যালসিয়াম কার্বনেট কতটুকু হবে সেটা আমাদেরকে বের করতে হবে। এখানে নিয়ে আসছি ক্যালসিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট। ক্যালসিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্টের শব্দ আছে, এটা অনেক ব্যাপক আকারেও ব্যবহৃত হয়। তোমাদের এখানে আমি খুব শর্টকাটে এটা করলাম, এই জন্য কোনো জায়গায় যদি কোনো অ্যামেন্ডমেন্ট করতে হয় অনেক সময় এই কারেকশনগুলো করতে হয়, সেই জন্য আমি একটা বেসিক পার্ট তোমাদের দিতে চাইতেছি যে এটা যদি জানা থাকে পরেরগুলো কোনো জায়গায় যদি প্রবলেমে পড়ো ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট। কারণ এনভায়রনমেন্টালিস্টরা অনেক জায়গায় অনেক প্রবলেমে পড়বে, সেটা ঠিক আছে। The calcium carbonate equivalent is defined as the acid neutralizing capacity of an agricultural living material. Agricultural living material টা যদি ক্যালসিয়াম কার্বনেট হয় তাহলে কথাই নাই, কিন্তু অন্য কোনো ম্যাটেরিয়াল হইলে পরেও আমরা করতে পারি, সেটা কি অ্যাসিড নিউট্রালাইজিং ক্যাপাসিটি পার্সেন্টেজে এটাকে প্রকাশ করা হয়। তার মানে আমরা 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট যদি ধরি স্ট্যান্ডার্ড, তার ইকুইভ্যালেন্ট কতটুকু অন্য জিনিস লাগতে পারে সেটাকেই তার ক্যালসিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট বলা হয়। এখানে আসো, আমরা যে মলিকুলার ওয়েটটা দেখছিলাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড 74 গ্রাম, মনে করো যদি আমরা বলি মোল বলি, আর ক্যালসিয়াম কার্বনেট হলো 100 গ্রাম। ওকে, তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আর 74 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে সম্পর্কটা যদি বের করতে পারি, তাহলে দুনিয়ার যে কোনো জিনিসকে তুমি ক্যালসিয়াম কার্বনেটের ইকুইভ্যালেন্টে নিয়ে আসতে পারবে। এটা যদি লাইভিং ম্যাটেরিয়াল হয় তুমি সেটা পারবে। কিন্তু এখানে মেইন জিনিসটা হলো এখানে মলিকুলারি যেটা আছে, আসো ক্যালসিয়াম কার্বনেট কেমন করে আমরা এটাকে করতে পারি। ক্যালসিয়াম কার্বনেট নিলাম, 2টা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলাম, হলো ক্যালসিয়াম ক্লোরাইড, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটটা 2 মলিকুল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিয়েক্ট করলো। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, এইটাও 2 মলিকুল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিয়েক্ট করলো। তাহলে দেখা যাচ্ছে ক্যালসিয়াম কার্বনেট মলিকুলার ওয়েট 100 হইলেও এই 74 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মতোই 2 মলিকুল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিয়েক্ট করলো। তাহলে আমরা এখানে নিউট্রালাইজিং ক্যাপাসিটি যেটা বলবো সেটা কি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট যা করতে পারে 74 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তাই করতে পারে। নিউট্রালাইজিং ক্যাপাসিটি যেটা আছে, এই যে এখানে সেই কথাটা লেখা আছে, কেমন? এখন তাহলে আমরা এই 74 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, এই দুইটাই কিন্তু 100% পিওর জিনিস দিয়ে হিসাব কিতাব করা হচ্ছে। বাস্তবে আমরা 100% পিওর কোনো জিনিস লাইম হিসাবে এই অ্যাপ্লাই করি না, বিকজ উই ক্যানট অ্যাফোর্ড দি কস্ট। বলবা যে দরকার হয় বাজেটে তো অনেক টাকা নিয়ে নেবো, কিন্তু সেটা কস্ট এফেক্টিভ হবে না। তাই আমরা যেটা আছে সেটা পরে আরেকটু দেখতেছি, এটা অনেক ক্ষেত্রে বিবেচ্য বিষয় হইতে পারে, সেই জন্য আমার দেওয়া। তাহলে এই দুটা জিনিস যদি আমরা জানি, তাহলে এখন লিখতে পারি 74 gram calcium hydroxide is equivalent to 100 gram calcium carbonate because both can react with 2 molecules of hydrochloric acid. তাহলে দেখো 2 মলিকুল হাইড্রোক্লোরিক নিউট্রালাইজ করলো, একটার 74 গ্রাম আর একটার 100 গ্রাম। ইন্টারেস্টিং। তাহলে এরা কেমিক্যালি ইকুইভ্যালেন্ট, যদি আমরা বলবো না গ্রামের দিক থেকে ইকুয়াল, বাট ইকুইভ্যালেন্ট। সেই কথাটা যদি আমরা এখন আসি, আমাদের কত আসছিল এখানে, তাহলে এখন বলা যায় 74 টন, টনে নিয়ে যাই, যেহেতু আমাদের ওই ভ্যালুটা টনে আসছে কত 18 টন। তাহলে 74 টন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইজ ইকুইভ্যালেন্ট টু 100 টন ক্যালসিয়াম কার্বনেট। উপরের জিনিসটাকে আমরা একটু বড় আকারে লিখলাম। তাহলে 18 টন যেটা আমরা হিসাব করে বের করছিলাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইজ ইকুইভ্যালেন্ট টু 24.32 টন ক্যালসিয়াম কার্বনেট। জাস্ট তোমার এই ঐকিক নিয়মে আমি সেটা করে নিচ্ছি। এটা যদি তুমি করতে চাও ইউ ক্যান ডু ইট।
এখন আমাদের লাগবে কত 24.32 টন ক্যালসিয়াম কার্বনেট। বাট যেহেতু এখানে 100 ধরা হয়েছে এবং 100 গ্রাম এটা পিওর ক্যালসিয়াম কার্বনেট, তো সেখানে আমরা যেটা বলতে চাই সেটা হলো যে calcium is based on 100% purity of the compounds, but the liming materials, those are in use, are not are not 100% pure. Therefore, percent purity should be taken into consideration. এখন তুমি 100% পিওর দিয়ে হিসাব করলা 24.32 টন ক্যালসিয়াম কার্বনেট, কিন্তু বাস্তবে দেখা গেল যেগুলো বাজারে অ্যাভেলেবেল অথবা এই মাইন থেকে যেগুলোকে নিয়ে আসা হয় ক্যালসাইট হিসেবে, সেগুলোর পার্সেন্ট পিউরিটি ইজ ফার লেস দেন 100%। তো সেখানে আসো আমরা জিনিসটা একটু দেখি, একটু বিবেচনায় আনি একটা কেস, তাহলে অনেক ক্ষেত্রে এটা কাজে লাগবে। ইভেন তোমার ল্যাবরেটরিতে যদি কোনোদিন কোনো কাজ করতে যাও, এই জিনিসটা আমরা বিবেচনা করি না, কিন্তু এটা বিবেচ্য বিষয়। আমি একটা ম্যানুয়াল করতেছি, সেই ম্যানুয়ালের মধ্যে আমি এটা তুলে ধরার চেষ্টা করছি। Let us consider the commercial calcium carbonate is 90% pure, অর্থাৎ পার্সেন্ট পিউরিটি বের করে দেখলাম 90% পিওর। তাহলে আমার 90% পিউরিটি দিয়ে আমাকে হিসাবটা করতে হবে। তাহলে হলো কি 90 টন ক্যালসিয়াম কার্বনেট ইজ প্রেজেন্ট ইন 100 টন কমার্শিয়াল ক্যালসিয়াম কার্বনেট। কি বলো, 100 গ্রাম যদি ক্যালসিয়াম কার্বনেট নাও, এর মধ্যে তুমি 90 টনের ইকুইভ্যালেন্ট পাবা পিওর। তা আমাদের সেটা কিন্তু 100 টন ছিল, 100 তে আর যাওয়ার দরকার নেই আমাদের। আমাদের এই 24.32 টন যেটা ছিল সেটা কিন্তু ক্যালসিয়াম কার্বনেট আমরা বলছি পিওর, 100% পিওরেরই। সেটা থেকে যদি আমরা হিসাব কিতাব করি তাহলে আমাদের আসে 27.02 টন কমার্শিয়াল ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এই ক্ষেত্রে 1 হেক্টর জমির 15 সেন্টিমিটার ডেপথ পর্যন্ত যদি তোমার পিএইচ চেঞ্জ করতে হয়, ইকুয়াল হবে না সব জায়গায়, তারপরে ক্যালকুলেশন বলে যে কমার্শিয়াল ক্যালসিয়াম কার্বনেট যদি 90% পিওর হয় তবে তোমাকে 27.02 টন ক্যালসিয়াম কার্বনেট অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই যদি করতে পারো ইউ ক্যান গেট দ্য বেনিফিট। এখন ক্যালসিয়াম কার্বনেটের যে হিসেবটা করলাম সেটা বের করার সময় আমি আগেই বলছিলাম অ্যাক্টিভ অ্যাসিডিটি, সল্ট রিপ্লেসেবল অ্যাসিডিটি অ্যান্ড রেসিডুয়াল অ্যাসিডিটি তিনটাই বিবেচনায় আনতে হবে লাইম করার সময়। যদি সেগুলো নিউট্রালাইজ করে পিএইচ 6.5 নিতে পারো, অ্যাটলিস্ট এই পরিমাণ লাইম দিয়ে তুমি 7-8 বছর পর্যন্ত পিএইচটা ওই পর্যায়ে রাখতে পারবা। বাট যেহেতু এনভায়রনমেন্টাল কন্ডিশন ইজ ফেভারেবল ফর ডেভেলপমেন্ট অফ পিএইচ, তাহলে সেই ক্ষেত্রে তুমি পিএইচপি ডেভেলপমেন্ট অফ অ্যাসিডিটি, সেই ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে এই পিএইচ আবার নিচের দিকে চলে আসতে থাকবে। তো নিচের দিকে চলে আসতে থাকে তাহলে আবার তোমাকে লাইম দিতে হবে। তাহলে এই অবস্থায় যে লাইমটা আমরা দিব সেই লাইমটা যেন প্রপার অ্যামাউন্ট হয়, এবং একবার লাইম ফিল্ডের মধ্যে কাজ করতে অন্তপক্ষে তোমাকে একটা ক্রপিং সিজন নষ্ট করতে হইতে পারে, যেটা আমাদের মতো দেশে একটা ক্রপিং সিজন নষ্ট করা বেশ কঠিন, তারপরেও উপায় নাই। সেই জন্য লাইমের পরিমাণটা সঠিকভাবে নির্ণয় করে সঠিক পন্থা যদি দেওয়া হয়, উই ক্যান গেট বেনিফিট। স্যার 10 স্যার লেস দেন 10 মিনিট আছে স্যার। অ্যাটেন্ডেন্সটা যদি এখন নিয়ে যাওয়া যায় তাহলে সবচেয়ে ভালো হবে স্যার। অ্যাটেন্ডেন্স তার নতুন কেউ আসে নাই এখানে, যেটা নাই সেটা নাই, এটা কিছু বলার দরকার নাই, যে আসছে সে বলে যাবে। আমি একটা অ্যাটেন্ডেন্স অলরেডি দিয়ে দিছি ওই লিস্টের থেকে। রোল নাম্বার 1, রোল নাম্বার 1 প্রেজেন্ট। আচ্ছা, রোল নাম্বার জি 1 স্যার, প্রেজেন্ট স্যার। বলো না কেন? 2 স্যার প্রেজেন্ট।
3, স্যার বলেছি শোনা যাচ্ছিল না হয়তো 2, 3. স্যার 2 প্রেজেন্ট তোমাদের বলাটা ঠিক হচ্ছে, বলবো প্রেজেন্ট স্যার শেষ। স্যার রোল না ডেকে স্যার একটু কাইন্ডলি নাম ডাকলে স্যার নাম ভালো হতো, আমার কাছে কারণ এতগুলো টাকা সম্ভব নয়, তাহলে আমার আরো 20 মিনিট লাগবে। রোল নাম্বার তোমাদের অসুবিধা বাফারিং হয়তো স্যার, মানে রোল এক বলার সাথে সাথে শোনা যায় না অনেক সময়, ইয়েস বললেও ওটা পাস হয়ে যায় বাফারিং এর কারণে। একটু স্লোলি ডাকেন স্যার, তাহলে সবাই প্রেজেন্ট দিতে পারবে। স্লোলি তো ডাকতেছি, তোমরা তো 3 বার ডাকলে পরে একবার রেসপন্স করো। স্যার ও 2বারই করছি কিন্তু শোনা যায়নি স্যার। যে রোল নাম্বার 1, 2, 3 তিনটা হয়ে গেছে। 4, Present, sir. 5, 5 আচ্ছা 5 বলতে হবে না, না থাকলে নাই। 6, Present, sir. 7, Present, sir. 9, প্রেজেন্ট 10, স্যার। Yes, sir. 11 কে কোনটা কত? Sir, 10. স্যার 9, 10 প্রেজেন্ট। তোমার তো 9, 10 দুইটা দেওয়ার কথা না, তুমি 9 দাও তাহলে তো হইল। মনে হচ্ছে শোনা যাবে। 11, 11, 12, Present, sir. 13, Yes, sir. 14, 14 Present, sir. Present, sir. কয়বার ডাকতে হইলো বলো দেখি, কেন ডাকতে Sir, হবে? present, sir. হ্যাঁ বুঝছি, কিন্তু 4বার ডাকতে হবে কেন? না না স্যার হচ্ছে 15 নেটওয়ার্কে একটু প্রবলেম। আরে নেটওয়ার্কে সবাই কিন্তু নেটওয়ার্কের দোহাই দিয়ে ছাড়তে চাইতেছো, আমারটা নেটওয়ার্কের প্রবলেম হয় না? সব খালি তোমাদের সব নেটওয়ার্কের প্রবলেম। Sir, 15. Yes, sir. আমি দুর্গম এলাকায়। Yes, sir. 16. Yes, sir. 17, Present, sir. 18, 18, 19, Present, sir. 20, sir. 21, Present, sir. 22, 22, 23, 23, 24, 24, 25, Present, sir. is it 24? 25 present, sir. হ্যাঁ ঠিক আছে, 25 এ দাও কিন্তু হইলো। 26, 26, 27, Present, sir. 27, Present, sir. 27 present, sir. 27 এতক্ষণ পরে কেন? 28, প্রেজেন্ট স্যার কোনটার পরে কোনটা আসবে এটা তো জানো। 29, 29, 30, Present, sir. 30 present, sir. হ্যাঁ ঠিক আছে। 31, Yes, sir. 32, 32, 33, Yes, sir. 34, Present, sir. 35, Present, sir. 36, Present, sir. 37, Present, sir. 38, 38, 39, প্রেজেন্ট স্যার 40, প্রেজেন্ট স্যার 8, 9, স্যার প্রেজেন্ট স্যার হ্যাঁ 38 আসো না Sir, 38 nice, sir. 38 nine, sir. The master say nai. Vanish roll. আছে 40, প্রেজেন্ট স্যার
41, Present, sir. 42, 43, Present, sir. 44, 44, 45, Present, sir. 46, Present, sir. শেষ তো নাকি 47, Present, sir. 47. 48, Present, sir. 48, Present, sir. 49, Present, sir. 50, Present, sir. শেষ তো না? স্যার আমি রোল Yes, 11 sir. স্যার আমার নেট স্যার ডিসকানেক্ট হয়ে গিয়েছিল স্যার কত রোল? 11 স্যার ঠিক আছে, ওকে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমি এখানে কয়েকটা ফ্যাক্টর দিচ্ছি, এগুলো তোমাদের এত বিস্তারিত 29 কি শোনা গেছে? তো এখানে এগুলো না 29 শোনা যায় নাই। কি শোনা যায় নাই? 29 প্রেজেন্ট। স্যার 29 শোনা প্রেজেন্ট। যাবে না কেন? ছিলা কোথায় তাই কর। স্যার আমি প্রেজেন্ট দিয়েছি স্যার। হ্যাঁ দিছো, শোনা যায় দিলে চিন্তা নিশ্চিন্ত থাকো। তাহলে এখানে যে কতগুলো লাইন সম্বন্ধে আমি বললাম, সেই লাইন সম্বন্ধে কথাগুলো যেটা আছে আমার লেকচার এখানে শেষ। এখন লাইনের পরে যেটা আসে সেটা হইলো যে লো পিএইচ এর প্রপার্টিস তো আমি চেঞ্জ করলাম লাইন দিয়ে। হোয়াট অ্যাবাউট হাই পিএইচ? হাই পিএইচ সয়েল যদি হয় তাহলে কি হবে? সেখানে তো প্রবলেম আছে, ওয়েট আয়নের প্রবলেম আছে আর অন্যান্য জিনিসের প্রবলেম আছে। সেই প্রবলেমগুলো যদি আমাদের ফেস করতে হয়, সেটা আমরা বলছি ডিটারমিনেশন অফ সালফার রিকোয়ারমেন্ট অফ অ্যালকালি সয়েল। অ্যালকালি সয়েলের কতগুলো বৈশিষ্ট্য হয়, তার পিএইচ 8.5 এর উপরে হয়, হাইড্রক্সিল আয়ন তো বেশি হবে, তারপর সোডিয়ামের পার্সেন্টেজও বেশি হয়, বিভিন্ন রকমের সমস্যা আছে। অত বিস্তারিত তোমাদের যেতে পারতেছি না, কারণ তোমাদের ইয়েতে যেটুকু আছে আমি পিএইচ এর সাথে রিলেটেড প্রপার্টিসটাই বেশি বিবেচনা করছি, অন্য জায়গায়ও আছে করা যায়। তো আমরা সালফার কেন বললাম? তোমাদের পিএইচ এর সোর্স অফ হাইড্রোজেন আয়ন পড়াইতে গেছিলাম অক্সিডেশন অফ সালফার কম্পাউন্ডস। তাহলে সালফার কম্পাউন্ড যদি অক্সিডাইজড হয় অ্যাসিড তৈরি হয়, সালফিউরিক অ্যাসিড। যদি সালফিউরিক অ্যাসিড তৈরি হয় তাহলে সেটা পিএইচ কে স্বাভাবিকভাবে নিচের দিকে ডাউন করতে চেষ্টা করে। ডাউন করতে চেষ্টা করে আমরা চাই তো সেটা আমাদের 9.2 ফর এক্সাম্পল দিস ওয়ান, এটাকে আমরা 6.5 এ নিয়ে আসতে চাই। 6.5 হলো টিপিক্যাল একটা পিএইচ, যে পিএইচ এ 6.1 কি 6 থেকে 7.5। এখানে আমরা 6.5টাকে বেছে নিলাম, আগেরটা যেমন নিলাম এখানেও তাই করলাম। তো এইখানে আমাদেরকে যেটা করতে হয়েছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে আমাদেরকে সালফার দিতে হয়েছে। এগুলো সবই হাইপোথেটিক্যাল, এটা তোমাদের বোঝানোর জন্য, এটা এক্সাক্ট কিছু না। তবু আমরা রেটটা ঠিক করলাম যে আগে ভাবি। এখানে রিজাল্টিং পিএইচ এটাকেও আমরা 3 সপ্তাহ বা 4 সপ্তাহ এটা সালফারের গ্রাফ করে দাও। ডাটাগুলি তার কাছে পাঠিয়ে দিলাম, সে সালফারের গ্রাফ করে আমার জন্য পাঠিয়ে দিছে রাত্রেবেলা, এবং সেই সালফারের গ্রাফ দিয়ে তোমাদের এখন আমি একটু দেখানোর চেষ্টা করব। বেশি কঠিন না। তারপরে যেটা আছে সেটা হলো এই গ্রাফটা আমি আসলে আগে কেয়ার করে নিই, কারণ ছাত্রদের গ্রাফ আঁকবে সেটা আঁকুক, আমার তো মনে রাখে কত দিকে মনে রাখবো। এখন তো দেখা যাচ্ছে না আমি আই ডিড এ মিস্টেক, যে আমার সেটা ভুল করা হয়ে গেছে, যে করা উচিত ছিল। রাকিব আমারে কি হোস্ট বানায় দাও।
জি স্যার, জি স্যার। জি স্যার, হয়ে গেছে স্যার। ওকে, থ্যাংক ইউ। Thank you, sir. যেটা বলতেছিলাম, এই যে জিনিসগুলো ভ্যালুগুলো আসলো, দেখো আগেরটা ঠিক উল্টা ট্রেন্ড। আগে এখানে বাড়ানোর সাথে সাথে কি হয়েছিল, পিএইচ বেড়ে গেল, আর এখানে এইটা বাড়ানোর সাথে সাথে পিএইচ কমে আসবে, আসবেই তো। অ্যাসিড এখানে যত বেশি দিবা তত বেশি অ্যাসিড হবে, এটি স্বাভাবিক। এখন সালফারের যে ম্যাটেরিয়ালগুলো আছে সেটা এলিমেন্টাল সালফারও দেওয়া যায়, যদি কেউ সম্ভব হয় সেটা থায়োসালফেট দিতে পারে, টেট্রাথায়োনেট দিতে পারে, ডাইথায়োনেট দিতে পারে, ডিপেন্ডিং অন দি cost. Anyway, the most possible important way to lower the pH is the application of elemental sulfur. Sorry. Elemental sulfur, তোমাদের প্রতি কথাটা আমি নিজেও বলছিলাম, আমি নিজেও একটা এলিমেন্টাল সালফার দিয়ে একটা কাজ করছিলাম আমার পিএইচডি ওয়ার্কে, যেটা এফেক্ট এত সুন্দর আসছিল। সুন্দর মানে কি, নেগেটিভ এফেক্টই বলতে পারো, কিন্তু খুব ইন্টারেস্টিং যে পিএইচ প্রথম আমি 3টা রেটে সালফার অ্যাপ্লাই করছিলাম, এলিমেন্টাল সালফার 0, 10, 20, 30 এরকমই। ওইটা করছিলাম গাছের জন্য, যেখান থেকে সালফেট হবে গাছ খাবে। কিন্তু যেটা হয়েছে, সালফেট হয়ে গিয়ে তো সালফারিক অ্যাসিড হয়ে গেছে। সালফারিক অ্যাসিড হয়ে যাওয়ার পর যেটা হয়েছে, পিএইচ অনেক কমে গেছে। কমে যাওয়ার পর ওই যে পিএইচ এর গ্রাফটা দেখাইছিলাম, যে পিএইচ কমে গেলে পরে মেটাল টক্সিসিটি যেটা সেটা বেড়ে যায়। আমার কি হলো, তোমার গাছ বেশ বড় হয়ে এলো, কিন্তু ইন্টারেস্টিং কোনো গ্রেইন হলো না। ভেজিটেটিভ গ্রোথ বেশি হয়ে গিয়ে গ্রেইন হলো না। গ্রেইন না হওয়াতে যেটা হলো সেটা আরেক ইন্টারেস্টিং রেজাল্ট। তখন অ্যানালাইসিস করতেই থাকলাম, কোনোভাবে ধরা পড়তেছে না। হঠাৎ ধরা পড়লো যে মেটাল গাছের ভিতরে অনেক বেশি হয়ে গেছে। তো বেশি মানে কি ওই আপ টু দ্যাট লেভেল। তো আর পিএইচটা একবার দেখলাম পিএইচ অনেক কমে গেছে। এখন সেটা থেকে এইচ 0, তো এটা থেকে আস্তে আস্তে যখন সালফার বাড়লো পিএইচটা কমতে থাকলো। আমরা আবারও চাই 6.5 হোক। 6.5 যদি হয় তাহলে আমরা এই লাইনটাকে যদি চুজ করি, এটা গিয়ে কোথায় কাট করবে, এটা এই মাঝামাঝি একটা জায়গায়, দ্যাট ইজ 0.24 and 0.25 এর মাঝামাঝি একটা জায়গায়, মনে করো 242, 0.245 ধরো। এত গ্রাম সালফার দিলে 20 গ্রাম সয়েলে, তার সয়েলের পিএইচ 9.2 থেকে 6.5 এ আসবে। যদি এইটাই হয় তাহলে এখন আর বাকিটুকু আমার বলার কিছু নাই। বাকিটুকু তোমরা এখানে কারো ইকুইভ্যালেন্ট বের করার কোনো প্রয়োজন নাই। জাস্ট 20 গ্রাম সয়েলকে তুমি 20 কেজি ধরো, আর 0.245 গ্রাম সালফারকে 0.025 কেজি সালফার ধরে 2 মিলিয়ন কেজিতে কতটুকু লাগবে সেটা বের করে। এলিমেন্টাল সালফার মোটামুটি ভাবে বিশুদ্ধই থাকে। তো যদি কোনো কারণে সন্দেহ হয়, মাইন থেকে উত্তোলন করা যায় কিন্তু এলিমেন্টাল সালফার, সেটা যদি করা যায়, যদি কোনো ইম্পিউরিটিস থাকে থাকতেও পারে, ডিটারমাইন দ্য সালফার কন্টেন্ট, বাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট জব সালফার কন্টেন্ট ডিটারমাইন করা। একটু এই প্রসঙ্গে একটু যেহেতু আসছে আমি একটু বলে দিচ্ছি। এলিমেন্টাল সালফারটা ডিটারমাইন করার জন্য আমাদের দেশে কোনো তেমন সিস্টেম ছিল না। আমাকে একজন কেমিস্ট একটু হেল্প করছিলেন। তো আমি তখন আমার ডিপার্টমেন্টে ফার্টিলাইজারের এই অ্যানালাইসিসের ব্যাপারগুলো আমি দেখতাম। আমাকে এনে দিল এলিমেন্টাল সালফার। আমি বললাম যে এলিমেন্টাল সালফার আপনারটা আমরা করে দিতে পারবো না। উনি ছিলেন যশোর এলাকার, আমের বাগান ছিল ওনার, অনেক প্রবলেম হচ্ছে, সেটার জন্য উনি আসছিলেন আমার কাছে। আমি বললাম
যে আমি এটা করতে পারি না। তারপর উনি আমাকে এই একটা ছোট্ট একটা ডকুমেন্ট দিলেন, জাস্ট পয়েন্টগুলো। তো পয়েন্টগুলো দিয়ে তো আর হয় না, মেথড ডেভেলপ করতে হলে অনেক কিছু লাগে। আমি আমার 2টা ছাত্রকে নিলাম, নিয়ে 5 দিন কন্টিনিউয়াস ল্যাবরেটরিতে কাজ করলাম। কাজ করার পর এলিমেন্টাল সালফার ডিটারমিন করার পদ্ধতিটা বের করলাম। এটা আমাদের কাছে ছিল, আমরা এটা রেখে দিয়েছিলাম, ঠিক আছে থাক না, একটা অন্ততপক্ষে আমাদের কাছে থাক না। তো যাই হোক, সেই এলিমেন্টাল সালফার যে ডিটারমিন করা বেশ কঠিন, তবে প্রসেসটা একটু লেংদি, বাট ক্যান বি ডিটারমিন্ড। আমি করছি। এই সালফার 90 বলে একটা কথা আছে, এলিমেন্টাল সালফার, সেখানে সালফারের পরিমাণ 90% থাকে। সেই ধরনের জিনিসও আমি অ্যানালাইসিস করছি, 70 থাকে সেটাও করছি। এখানে যেটার জন্য বলা সেটা হলো এলিমেন্টাল সালফারটা দিলে পরে তোমার যেটা আছে, তুমি যদি পার্সেন্ট পিউরিটি 90 এর কাছাকাছি হয়, ইউ হ্যাভ টু ক্যালকুলেট কিভাবে তুমি 100% দিতে পারো। এটা অলরেডি লাইভে আমি তোমাদের দেখাই দিচ্ছি। সুতরাং এখানে আমি আর বেশি সময় নষ্ট করতে চাই না। এখন আসো, বিপদে পড়লাম বোধ হয় আমার নাকি। নাকি স্যার ওই ফাইলটা কিভাবে নেই? স্যার স্ক্রিন শেয়ার দিয়ে কিন্তু ওই স্যার ফাইলটা ওপেন তো করতে আমি ইয়া করি নাই, মিনিমাইজ করে রাখি নাই তো, ভুলে। স্যার তাহলে আবার ওপেন করতে হবে আমার না, স্যার। মানে স্যার আপনি জুমের এইটা একটু মিনিমাইজ করে দেন স্যার ওই ফাইলটা ওপেন করেন, তাহলে স্যার দেন স্ক্রিন শেয়ার করেন, তাহলে হয়ে যাবে স্যার। দেখুন এটাকে মিনিমাইজ করবো কেমনে? স্যার এটা মিনিমাইজ না করলেও হবে, স্ক্রিন মানে যে ফোল্ডারে স্যার ওটা রেখেছেন ওখান থেকে ওপেন করলেও হলো। আমাকে বোধহয় আবার এন্ডিংয়ে যাইতে হয়। স্যার আপনি স্ক্রিন শেয়ার দিয়েও ফোল্ডারে স্যার গিয়ে ওপেন স্ক্রিন করতে পারবেন। ডেস্কটপের ফোল্ডারে যাওয়া যাবে? জি স্যার, জি স্যার। জি স্যার, যাওয়া যাবে। কোথায় সেটা? স্যার স্ক্রিন শেয়ার অপশনে দেন। শেয়ার তো গেলাম, শেয়ারও দিলাম। স্যার আশা, এই যে স্যার, হ্যাঁ স্যার আসতেছে স্যার। হ্যাঁ পাওয়া যাবে। জি স্যার। তোমাদেরকে এটা কিন্তু আমি দিছি, বুঝছো? স্যার ফাইলটা এখনো আসে নাই, ঠিক মতো ওপেন হয়নি। তোমাদের এখানে ফাইল গেছে না? জি স্যার ইমেইলে আসছে, বাট এখানে স্যার মেল, মানে মেলে ঠিক মতো মেলে মেলে গেছে। এটা এখন আমরা মানে- একটু নতুন একটা আজকে শুরু করি। কোনটা এসে গেছে আল্লাহ জানে, ভুলে এসে গেছে নাকি। স্যার স্ক্রিন শেয়ারটা অন্য ভাবে আসছে, একটু মানে জুম ইন হয়ে গেছে বেশি। কি হয়েছে? স্যার মানে যে ফাইলটা স্যার ওপেন আমরা স্ক্রিনটা করেছেন এটা দেখতে জুম পাচ্ছি ইন না। হয়ে গেছে স্যার, স্ক্রিনে আমরা ঠিকমতো দেখতে পাচ্ছি না স্যার। তাই? জি স্যার। এখন আসে নাই? না স্যার। স্যার আপনি স্ক্রিন শেয়ারটা অফ করে আবার অন করে দেখেন তো ঠিক হয় কিনা। ফাইল তো খুললাম।
স্যার আপনি লিভ নিয়ে আবার একটু জয়েন দেন, তাহলে মনে হয় ঠিক হতে পারে। স্যার আপনি মিউট হয়ে গেছেন, আমরা শুনতে পাচ্ছি না কিছু স্যার। স্যার আপনার মাইক অফ, স্যার মাইকটা অন করে নিতে হবে স্যার, শুনতে পাচ্ছি না। বাবু চোখ ঠিক হয়েছে? চোখ হ্যাঁ, চোখ ঠিক হয়ে গেছিল, ওষুধ না দিতে ঠিক হয়ে গেছিল, একটু পরে পরে আর দেই নেই। কি করছিলি? চোখে কি করছিলি? ঘুম থেকে ওইটা চোখ কসলাই দিছিলাম, পরে দেখি লাল হয়ে গেছে। চোখ উঠছে তাহলে? না, আমি ভাবছিলাম চোখ উঠছে, পর তো চোখ উঠলো না। এই তো অ্যালার্জি, তুই যেটা বলছিলি, তোর নাম যেটা বলছিলি সেটাই। কিছু গেছিল চোখে। স্যার 0.02 থেকে 0.4% মতো নাইট্রোজেন থাকতে পারে, এবং এটার মোটামুটি ভাবে 5% থাকে ইন জেনারেল মিনারেল ইনঅর্গানিক ফর্মে, আর বাকি 95% থাকে অর্গানিক ফর্মে। তার মানে নাইট্রোজেন যেটা ছিল, সেই নাইট্রোজেনের অরিজিন সম্বন্ধে একটু আমি তথ্য পাইছি, অনেক বিস্তারিত অনেক অ্যাজাম্পশন হাইপোথেসিস আছে, এবং ওটা বাদ দিছি যে আসলে অ্যাটমসফিয়ারে যে নাইট্রোজেনটা আছে সেটার অরিজিনাল সোর্স কিন্তু রক্স, সেখান থেকে এটা ভোলাটাইল কম্পাউন্ড হিসেবে উপরে উঠে গেছে এবং এখন ওখানে অ্যাটমসফিয়ারে আছে। অ্যাটমসফিয়ারে যেটা আছে, অ্যাটমসফিয়ারের সাথে যেহেতু সয়েলের একটা লিঙ্ক আছে থ্রু পোর স্পেস, সুতরাং অ্যাটমসফিয়ারে যে বাতাসটা আছে সেই বাতাসটা সয়েলের ভিতরেও আসে। তো অ্যাটমসফিয়ারে যত ওপেন, সয়েলের ভিতরে স্পেসটা তত ওপেন নয়, নানা প্রকার বাধা বিপত্তির মধ্যে পড়তে হয়, যার কারণে দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে যে অ্যাটমসফিয়ারে যে কনসেন্ট্রেশনটা পাওয়া যায় সেটা সয়েলে পাওয়া যায় না। নাইট্রোজেন বাল্ক ভলিউমটা হলো নাইট্রোজেন, সেজন্য অ্যাটমসফিয়ারের সাথে সয়েলের নাইট্রোজেনের একটা পরিমাণে খুব বেশি একটা হেরফের নাই, কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণে প্রায় 10 টাইমস ভেরিয়েশন হয়। তোমার 0.03% যে কার্বন ডাইঅক্সাইড আছে অ্যাটমসফিয়ারে, আমাদের সয়েলের মধ্যে সেটা 0.3 মতো চলে আসে। তো এখানে যে কথাটা হলো যে এই জিনিসগুলো বলতে হবে, এই জন্য তোমরা যে আজকে নাইট্রোজেন গ্যাস নিয়ে বহু চিন্তা ভাবনা করতেছো অ্যাটমসফিয়ারে, হোয়াট আর দ্য সোর্সেস অফ দিস নাইট্রোজেন। আমি তোমাদের বলছিলাম তুমি যে কোনো জিনিস নিয়ে ডিল করতে যদি চাও, গো টু দ্য অরিজিন। অরিজিন যদি তুমি আইডেন্টিফাই করতে পারো, তাহলে তুমি এই টেকনোলজি ডেভেলপ করো, টেকনোলজি অ্যাপ্লাই করো, যে দুটাই
সহজ। এখন আসো আমরা যে কথাটা বলছি যে 5% ইনঅর্গানিক ফর্মে নাইট্রোজেন থাকে ইন সয়েলে। ডাইনাইট্রোজেন যেটা মলিকুলার নাইট্রোজেন প্রেজেন্ট ইন সয়েল ইন গ্যাসিয়াস ফর্ম ইন দ্য সয়েল অ্যাটমসফিয়ার। ওকে, অ্যাটমসফিয়ারে সয়েলের যে অ্যাটমসফিয়ারটা আছে সয়েল এয়ার, সেটার মধ্যে ডাইনাইট্রোজেন হিসেবে থাকবে। ডাইনাইট্রোজেনের যে বৈশিষ্ট্যটা তোমাদের আগেও বলছিলাম, কন্টেন্স 3 bonds, ট্রিপল বন্ড। যে সমস্ত মলিকুলগুলো ট্রিপল বন্ড বেয়ার করে তাদের স্ট্রাকচার মোটামুটিভাবে অতটা ফ্লেক্সিবল না, এবং তারা মোটামুটিভাবে রিঅ্যাক্টিভিটির দিক থেকেও কমই রিঅ্যাক্টিভিটি শো করে। নাইট্রোজেন যদি রিঅ্যাক্টিভিটি শো করতো 78% বাই ভলিউম, এই জিনিসের মধ্যে আমরা সার্ভাইভ করতে পারতাম কিনা সেটা সন্দেহ আছে। এনিওয়ে, তাছাড়াও অন্য 2-4টা গ্যাস যেগুলো হয়েছে সেগুলো তো আমাদের জন্য এখন টেনশনের কারণ। তাহলে মলিকুলার নাইট্রোজেন যেটা আছে সেটা সয়েলও আছে। ইনঅর্গানিক গ্যাসিয়াস নাইট্রোজেনের কম্বিনেশন হলো নাইট্রাস অক্সাইড। কোথায় তৈরি হয় দেখবা, নাইট্রিক অক্সাইড সয়েল অ্যাটমসফিয়ারে আছে। এটা এই এখন তো ফ্রি অ্যাটমসফিয়ারও পাওয়া যাচ্ছে। নাইট্রোজেন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, এই যে গ্যাসগুলো, এই গ্যাসগুলো সয়েল এয়ারে যেহেতু আছে, হোয়াট আর দ্য সোর্সেস অফ দিস গ্যাসেস, এবং এগুলো যে অ্যাটমসফিয়ারে যায় এটা কিভাবে যায়? গ্যাসিয়াস কম্পোনেন্ট হলে ডেফিনেটলি এটা একটা অ্যাটমসফিয়ারে যাবে ভোলাটাইল কম্পাউন্ড হিসেবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, আর যদি না যেতে পারে, কেন যেতে পারে না বা কেন আটকায়, সেই কথাগুলি নাইট্রোজেন সাইকেলের এই জায়গায় আমি পড়াবো, এবং এগুলির ফরমেশনের দিকে একটু বেশি জোর দেওয়ার সময় নেই, কারণ প্রত্যেকটা এলিমেন্ট প্রসেস পড়াইতে গেলে ইট উইল টেক টাইম, অ্যাটলিস্ট 5 lectures আওয়ার্স। এখন যে 5% বলছিলাম, সেই 5%-এর মধ্যে 3% হলো এটা, আর লেস দেন 2%-এর মতো নাইট্রোজেন এই 3টা আয়নিক ফর্মে থাকে, অ্যামোনিয়াম আয়ন, নাইট্রাইট আয়ন, নাইট্রেট আয়ন। গাছের জন্য এই অ্যামোনিয়াম আয়ন এবং নাইট্রেট আয়ন এই দুটা এসেনশিয়াল ফর্ম, অর্থাৎ গাছ এই 2 ফর্মে নাইট্রোজেন আপটেক করে। শুধু গাছ নয়, তোমার মাইক্রো অর্গানিজমও এই ফর্মে নাইট্রোজেন নিতে পারে। তাহলে এই ফর্মগুলো সয়েলের মধ্যে থাকে। কোথায় থাকে এই জিনিসগুলো আমাদের একটু জানার দরকার আছে, এবং কেন এগুলো চেঞ্জ হতে পারে সেটাও একটু যদি জানি, তাহলে অ্যাটমসফিয়ারের যে প্রবলেম হচ্ছে সেই সলিউশনের দিকে আমরা একটু আগাইতে পারবো। তাহলে অর্গানিক কম্বিনেশন যেটা আমরা বলি, হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন যেটা আছে সেটা আছে, ফ্রি অ্যামাইনো অ্যাসিড আছে, অ্যামাইনো সুগার আছে, আমি কিছু নাম টাম দিয়ে দিচ্ছি। পিউরিন, পাইরিমিডিন, নিউক্লিক অ্যাসিডে যেটা পাওয়া যায় সেটা তো আছে। পরফাইরিনস ক্লোরোফিলে পাওয়া যায়, সাইটোক্রোম, তোমরা জানো সাইটোক্রোম চেইন, প্লান্ট গ্রোথ হরমোনস, বিভিন্ন হরমোন, এটিপি, এডিপি, এই সবগুলোর মধ্যেই তুমি নাইট্রোজেন পাবা। তাহলে নাইট্রোজেন ইজ এসেনশিয়াল, এটা বলা যায় এই কারণে যে এই জিনিসগুলোর মধ্যে নাইট্রোজেন তোমাকে অবশ্যই সরবরাহ করতে হবে। সেখানে দেখো কোনখানে না, জেনেটিক ইনফরমেশন যে ডিএনএ তে আছে, সেই ডিএনএ এর মধ্যে, আরএনএ এর মধ্যে, তারপরে এনার্জির সাথে রিলেটেড যে এটিপি, এডিপি, সেগুলো, গ্রোথ হরমোন, তারপর প্রোটিন। প্রোটিন তো বুঝোই কি কত ইম্পর্টেন্ট জিনিস, সে সব জিনিসের মধ্যে তুমি নাইট্রোজেন পাবা এজ এ কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট। সুতরাং এই যে বললাম 95% নাইট্রোজেন অর্গানিক কম্বিনেশনে আছে, সেগুলো এই কম্পাউন্ডগুলোর মধ্যে পাওয়া যাবে। তবে এই কম্পাউন্ডগুলোর জন্য যে কথা হলো সেটা হলো সবগুলি কিন্তু মোটামুটিভাবে বায়োডিগ্রেডেবল, কোনোটা খুব দ্রুত, কোনোটা একটু স্লো, কিন্তু মাইক্রো অর্গানিজম দ্বারা এটা ডিকম্পোজিশন হবে। তাহলে বুঝতে পারতেছো মাইক্রো অর্গানিজমের রোল কি। যদি মাইক্রো অর্গানিজম না থাকে, বিশেষ করে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, অ্যাক্টিনোমাইসিস, দোজ আর ডিকম্পোজার, তারা না থাকলে পরে জিনিসের স্তূপ হয়ে যাবে সয়েলের মধ্যে। তো স্তূপ যদি হয়ে যায় তাহলে পরে সেই স্তূপ থেকে কি হইতে পারে সেটা নিজেই বুঝতে পারতেছো। যাই হোক, ডিকম্পোজিশনের সাথে সাথে এই জিনিসগুলো থেকে কিভাবে জিনিসগুলো আসে বিস্তারিত বলা খুব কঠিন না। সময় যদি দিতে তাহলে হতো, যদি ভবিষ্যতে কোনো খবর পাওয়া যায় এই সময়ের মধ্যে আমি দেখবো। অ্যামাইনো অ্যাসিডের ব্রেকডাউন, তারপরে অ্যামাইনো সুগারের ব্রেকডাউন, তারপরে হলো এই নিউক্লিওটাইড যেটা আছে সেটার ব্রেকডাউন, এগুলো সব আলাদা আলাদা পাথ হয়ে আছে।
সেগুলো আমি কম্বাইন্ড ফর্মে নিয়ে এসে বসছি, কি করবো, নো টাইম। এখন আসো আমরা ইয়ের থেকে যাই, ফিক্সেশন অফ নাইট্রোজেন। অ্যাটমসফিয়ারে যে 78% নাইট্রোজেন আছে, সেই নাইট্রোজেনটা আমরা রিলেটিভলি ইনার্ট, মানে ইনঅ্যাক্টিভ আর কি, এটা অ্যাক্টিভ অবস্থায় আনা বেশ কঠিন। ট্রিপল বন্ড ভাঙা এবং সেটাকে নিয়ে আসা অনেক কঠিন। কিন্তু তারপরে প্রশ্ন হলো, যেহেতু নাইট্রোজেনের একমাত্র সোর্সই হলো এটা, সয়েলের মধ্যে তেমন কোনো নাইট্রোজেনাস কম্পাউন্ড এভাবে পাওয়া যায় না ইনঅর্গানিক ফর্মে। চিলি সল্টপিটার আর এই এটাতে কোথায় আছে, ইজিপশিয়ান সল্টপিটার, এই দুইটাই ন্যাচারাল সোর্স হিসেবে পরিচিত। আর বাকি যেগুলো আছে সেগুলো হলো আমাদের অর্গানিক ফর্মের মধ্যে থাকে। অর্গানিকটা ইনঅর্গানিক হয়ে, এই যে একটু আগে দেখালাম অ্যামোনিয়াম নাইট্রেট, নাইট্রাইট, এগুলোতে কনভার্ট হয়। কনভার্ট করার জন্য মাইক্রো অর্গানিজম ইনভলভ। বাট মেইন সোর্স এটা হলো অ্যাটমসফেরিক নাইট্রোজেন। অ্যাটমসফেরিক নাইট্রোজেন যেটা আছে সেটা হাইলি স্পেশালাইজড গ্রুপ অফ মাইক্রো অর্গানিজম ক্যান ডিগ্রেড। তোমরা চাইলে আমি সেই কপি সরবরাহ করতে পারি। তো আমি এখানে কেমিস্ট্রি পড়াতে গিয়ে মাইক্রোবায়োলজি কিছু চলে আসবে, পারা যাবে না। এই যে এখানে আমাকে অবশ্য মাইক্রো অর্গানিজমের কথা বলতে হবে। সেই জন্য সয়েল কেমিস্ট্রি উইদাউট মাইক্রোবায়োলজি ভালোভাবে পড়া যায় না, পড়ানো যায় না। কারণ সয়েলের কেমিস্ট্রির মধ্যে বায়োকেমিস্ট্রিটা বেশি ঢুকে আসছে। এখানে যে নাইট্রোজেনাস এনজাইম, নাইট্রোজেনাস এনজাইমটা বিশেষ কিছু ধরনের অর্গানিজমের মধ্যে পাওয়া যায়। অ্যারোবিক হতে পারে, অ্যানারোবিক হতে পারে, ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক হতে পারে। তো এখানে যারাই হোক না কেন তাদের মধ্যে সেই এনজাইমটা আছে। তোমরা সবচেয়ে পপুলার যে এই অর্গানিজমটার কথা জানো সেটা হলো রাইজোবিয়াম। রাইজোবিয়াম আছে, অ্যাজোট্রোব্যাক্টার আছে, অ্যাজোমিনাস আছে, ক্লেবশিয়েলা আছে, ক্লোস্ট্রিডিয়াম আছে, বিভিন্ন ধরনের অর্গানিজম। আমরা এটাকে অর্গানিজম হিসেবে চিহ্নিত করে নিয়ে গেলাম। ব্যাকটেরিয়া, বেশিরভাগই ব্যাকটেরিয়া। ব্লু গ্রিন এলজি আছে এখানে কিছু ভূমিকা। ব্লু গ্রিন এলজি তো ব্লু গ্রিন এলজি নাই এখন, এটা ব্লু গ্রিন ব্যাকটেরিয়া বা সায়ানো ব্যাকটেরিয়া হয়ে গেছে। নাইট্রোজেনের এনজাইম যেটা আছে দেখো, নাইট্রোজেন, এর মধ্যে আমি এখানে কিছু জিনিস আমি পুরোপুরি পারি নাই, সরি, দুটা বন্ড হবে, আমি এটাকে দুটো সমান চিহ্ন দিয়ে করে ফেলেছি, বুঝছো, মানে চেষ্টা করছি যে করে দিই, একটু বোঝানোর জন্য একটু বড় করে করছিলাম। এনে আমি এটাকে একটাতে নিয়ে আসি, এই যে ভালো হবে বোধ হয়। এই যে মলিকুলার নাইট্রোজেন, এটা তোমার 3টা স্টেপে চলে যায়। কোনো জায়গায় আবার কারেকশন করছিলাম, এটা ফাইলে গন্ডগোল হয়ে গেছে। এটা হলো আইমিড, যাক রাকিব আর 10 মিনিট আছে। ডাই আইমিড কি হলো, হাইড্রোজেন নাইট্রোজেনের সাথে যুক্ত হলো, একটা ট্রিপল বন্ডের মধ্যে একটা বন্ড কাজে লাগাইলো তারা, দুটা বন্ড এখনো রয়ে গেল। তারপরে এটিপি লাগবে, এখানে বন্ড ভাগা টাকার ব্যাপার স্যাপার আছে, এনার্জি ইনভলভ। আরো দুটো হাইড্রোজেন যখন যোগ হবে তখন সেটা হলো হাইড্রোজেন, এটাকে বলা হয় হাইড্রোজেন। তাহলে আরো একটা বন্ড এখানে কমে গেল, তার মানে এই এটিপি এনার্জি প্রোভাইড করে, দুটো হাইড্রোজেনকে যুক্ত করে রিডাকশন হয়ে গেল আর একটু, আবার লাস্ট স্টেপে এসে দুইটা অ্যামোনিয়া তৈরি হলো। তাহলে দেখো, ছিল মলিকুলার নাইট্রোজেন, হয়ে গেল অ্যামোনিয়া। রাজীব, রাজীব আছো? স্যার তুমি কি আবার টাইম এক্সটেনশন করবা? স্যার আজকে আর দরকার নাই স্যার, অনেক পড়া হয়ে গেছে স্যার, কালকে হবে না। তাহলে এখানে অ্যামোনিয়া, হ্যাঁ অ্যামোনিয়া যেটা আছে অ্যামোনিয়া, তোমার একটা কথা বোঝা যাচ্ছে না, অ্যামোনিয়াটা কিভাবে ইনকর্পোরেট হবে এটা এখন আমাদের বিষয়। অ্যামোনিয়া রয়ে গেল মলিকুলার নাইট্রোজেন থেকে। এখন আসো যে এই যে অ্যামোনিয়াটা, সেই অ্যামোনিয়াটা আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড অর্থাৎ একটা কিটো অ্যাসিডের সাথে কোথায় তৈরি হয়, ক্রেবস চক্র। আলফা কিটো গ্লুটারিক অ্যাসিডের সাথে এই অ্যামোনিয়াটা যুক্ত হবে
এটা NADH2 এনার্জি ব্যাপার স্যাপার আছে। রিডাকটিভ, এটা ঢোকার মানে হলো রিডাকশন হলো, এটাকে বলা হয় রিডাকটিভ অ্যামিনেশন, অ্যামাইনো গ্রুপ ঢোকা, এবং একটা রিডাকশন প্রসেস। কেন এখানে ছিল ও, এখান থেকে সরাই দিয়ে সেটাকে করে নিল HNH2, আর এখানে যেটা আছে পানি হয়ে গেল NADH2। তোমার পশ্চপদ ইয়াতে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মধ্যে রেসপিরেশন আছে, একটা NADH থেকে 3টা ATP তৈরি হয়। তো এই 3টা ATP তৈরি হয়, সেই ATPটা এখানে কাজে লাগবে। এখানে একটু স্পেস হয়ে গেছে, একটু ঠিকঠাক করে নিও, এটা কন্টিনিউয়াস। তাহলে হয়ে গেল কি গ্লুটামিক অ্যাসিড। এখন দেখো তাহলে কি হলো, ইনঅর্গানিক ফর্মে নাইট্রোজেন যেটা ছিল সেটা অ্যামোনিয়াতে কনভার্ট হলো, সেটাও ইনঅর্গানিক। তারপরে এটা এখন অর্গানিক ফর্মে চলে আসলো কোথায়, গ্লুটামিক অ্যাসিড, একটা অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডটা একটা তো হলো, এখন এই অ্যামাইনো অ্যাসিড আরেকটা প্রসেসের মাধ্যমে যেটা বলে ট্রান্স এমিনেশন, অর্থাৎ অ্যামাইনো গ্রুপটা একটা থেকে আরেকটাতে ট্রান্সফার হবে। এইভাবে হইতে পারে, ট্রান্সফার হয়ে যেটা হয় সেই জন্য এটাকে ট্রান্স এমিনেশন বলা হয়। এটা হয়ে গিয়ে তোমার কি ছিল, গ্লুটামিক অ্যাসিড, আরেকটা অ্যাসিড তৈরি হয়ে গেল অ্যাসপার্টিক অ্যাসিড। এইভাবে যদি এটা পিত্ত, এটা দেখা যাচ্ছে না কেন, অ্যাসপার্টিক অ্যাসিড। তাহলে দেখো প্রথমে আলফা কিটো গ্লুটামিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিডটা হলো, তার থেকে হলো অ্যাসপার্টিক অ্যাসিড। এইভাবে তোমার বিক্রিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড পাবো। ন্যাচারালি অকারিং 26টা যেটা আছে, তার মধ্যে 20টা খুবই কমন। আর সয়েলের মধ্যে যেটা বলে দিই তোমাদের, সেটা হলো 170টার মতো অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস পাওয়া যায়। বেসিক্যালি 20 অ্যামাইনো অ্যাসিড দিয়েই সবকিছু মোটামুটি গঠিত। এবং আমরা যে প্রোটিনগুলো পাই, সেই প্রোটিনগুলোর মধ্যে কি হয়, এই অ্যামাইনো অ্যাসিডগুলো পলিমারাইজেশন রিঅ্যাকশনের মাধ্যমে তোমার লং চেইন প্রোটিন মলিকুল তৈরি হয়। দুটো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় থ্রো পেপটাইড বন্ড, এই ধরনের হইতে হইতে পলিপেপটাইড বন্ড যখন হয় তখন সেটাকে আমরা বলি, বড় হইলে পরে সেটাকে আমরা বলি প্রোটিন। হ্যাঁ, ইনসুলিনের মধ্যে বোধহয় 51টা অ্যামাইনো অ্যাসিড আছে, কইলেন 20টা, 51টা আসলো কই থেকে, বিভিন্ন কম্বিনেশনের মধ্যে। ইনসুলিনই সবচেয়ে ছোট প্রোটিন, যেটার মধ্যে 51টা অ্যামাইনো অ্যাসিড আছে। এখন এই পর্যন্ত আমি একটু লাইন শেষ, মানে আমরা অফ হয়ে যাবো, এটা অটোমেটিক এখন চলতে থাকুক। ডিকম্পোজিশন অফ অর্গানিক নাইট্রোজেনাস কম্পাউন্ড, যে উপরে বললাম, এই অর্গানিক নাইট্রোজেনাস কম্পাউন্ডগুলো ডিকম্পোজিশনের আলাদা আলাদা পাথওয়ে আছে। আমরা ওইটাতে বিস্তারিত যাওয়ার আমাদের টাইম নাই, যদি তোমরা ইন্টারেস্টেড হও বলা যাবে। কিন্তু এখানে আমরা অর্গানিক অ্যান্ড একটা কমন শব্দ ইউজ করে গেলাম। কমন শব্দটা ইউজ করলাম এর জন্য যে যেই ফর্মে অর্গানিক অ্যান্ডটা থাকুক না কেন, এটা অ্যামোনিফিকেশন একটা প্রক্রিয়া, নামটা থেকে বোঝা যাচ্ছে উৎপন্ন প্রোডাক্টটা হবে অ্যামোনিয়া। অ্যামোনিয়া যদি হয় এটাকে আমরা বলবো অ্যামোনিফিকেশন। তারপরে আরেকটা প্রক্রিয়া আছে, দেখো অ্যামোনিয়া থেকে নাইট্রাইট ফর্মেশন হবে, ওই সময় একটা হাইড্রোজেন তৈরি হয়, হাইড্রোজেন আয়ন। দ্যাট ইজ দ্য কজ অফ অ্যাসিডিফিকেশন অফ সয়েল। আচ্ছা, এটা যদি এই প্রসেসটা বেশি চলতে থাকে তাহলে আমাদের জন্য যে প্রবলেমটা হবে, অবশ্য সয়েলের মধ্যে সেই ধরনের ব্যবস্থা আছে, এটাকে নিউট্রালাইজ করার মতো ব্যবস্থা আছে। এখন এই নাইট্রাইট হইলো, এখানে যে ব্যাকটেরিয়াগুলো কাজ করে, সে নাইট্রোসোমোনাস নাইট্রোব্যাক্টার, এখানে ডাইভার্স গ্রুপ অফ অর্গানিজম কাজ করে, তাহলে নাইট্রাইট হইলো। আর পরে এটা আবার ফার্দার নাইট্রেটে কনভার্ট হলো। এই দুইটা প্রসেসকে একসাথে বলা হয় নাইট্রিফিকেশন। আমরা আগে পড়ছি, এখন এটা আমরা ইউজ করে না। এটা থেকে এটা হইতে একটা প্রসেস বলতো নাইট্রিসিফিকেশন, আর এটাকে বলতো নাইট্রিফিকেশন। পরে নাইট্রিফিকেশন প্রসেসটা আর দেখি না, এখন সবটা মিলাই নাইট্রিফিকেশন হয়ে গেছে। এখন দেখো অর্গানিক এন থেকে ইনঅর্গানিক পর্যায়ে চলে গেল, এই সবটা প্রসেসকে একসাথে বলা হয় মিনারেলাইজেশন। দিস মিনারেল অর্গানিক, ওই যে রক ফরেন মিনারেল,
এটা হলো অর্গানিক ফর্মটা ইনঅর্গানিক ফর্মে চলে আসবে, কখন কোন অবস্থায় আসবে সেটা ভিন্ন জিনিস, কিন্তু প্রোডাক্টগুলো হবে ইনঅর্গানিক এবং এটা মাইক্রো অর্গানিজম তাদের নিজস্ব প্রয়োজনে করে, এবং আমরা যে বেশি যেটা থাকে সেটা থেকে কিছু বেনিফিট নেই। এটা অ্যামোনিয়া কিন্তু গ্যাসিয়াস কম্পাউন্ড, গ্যাসিয়াস কম্পাউন্ড তো ইয়ে হইতে পারে না, গ্যাসিয়াস কম্পাউন্ডের পরবর্তী পর্যায়ে ইয়ে করে দেখাবো না কি হয়, মিনারেলাইজেশন হলো। এখন আরেকটা শব্দ আমি আনছি ইমমবিলাইজেশন। ইমমবিলাইজেশন মানে কি? নিশ্চলকরণ। অর্থাৎ এই অ্যামোনিয়া, নাইট্রাইট, নাইট্রেট এগুলো কিন্তু মুভ সচল, অর্থাৎ ফ্রি মুভ করতে পারে না বলা যায়, কিন্তু মুভমেন্ট তাদের আছে, তারা ইনঅর্গানিক ফর্মে থাকে। এইটাকে মাইক্রো অর্গানিজম যখন আবার অ্যাসিমিলেট করে ভিতরে নিয়ে নেয়, তখন সেটা হলো প্রসেসটাকে বলা হয় ইমমবিলাইজেশন। ইনঅর্গানিক ফর্মের নাইট্রোজেনটা অর্গানিক ফর্মে গেলে পরে সেটাকে বলে নাইট্রোজেন ইমমবিলাইজেশন। অন্য এলিমেন্টের বেলায় গেলে, ফসফরাসের বেলায় গেলে ফসফরাস ইমমবিলাইজেশন। তাহলে ইন জেনারেল ইনঅর্গানিক ফর্মের নাইট্রোজেন, ইনঅর্গানিক ফর্মের এনি এলিমেন্ট যদি অর্গানিক ফর্মে যায় বাই মাইক্রো অর্গানিজম, ইট ইজ কল্ড ইমমবিলাইজেশন। আর এইটা যদি গাছ গ্রহণ করে, এটা অ্যামোনিয়াম হবে, যাই হোক এটা প্রোটনেশন হয়ে অ্যামোনিয়াম হবে। গাছ যদি গ্রহণ করে তখন সেটাকে বলা হয় অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশন আত্তীকরণ। আর ব্যাকটেরিয়া করলে সেটাকে স্পেশাল টার্ম ইউজ করা হয় ইমমবিলাইজেশন। আজকে এইখান পর্যন্ত থাক। এই পর্যন্ত থাকলে পরে যেটুকু হইলো যে এখানে অনেক ধরনের কম্পাউন্ড তৈরিতে দিয়ে থেকে হয়। তোমরা যদি কেউ ইন্টারেস্টে পড়তে চাও, সাইকেলস অফ দি সয়েল বইটার নাম লিখতে পারো, সাইকেলস অফ দি সয়েলস স্টিভেনসন, সাইকেলস অফ দি সয়েলস এফ ফুল স্টপ জে ফুল স্টপ স্টিভেনসন। খুব ভালো লাগছে, সুন্দর লাগছে বইটা, আমেরিকান অথার, কিন্তু বইটা খুব সুন্দর লাগছে, ল্যাঙ্গুয়েজও খুব ভালো। আমি ওইখান থেকে আমার কাছে স্টকে আছে, কিন্তু তোমাদের এখানে আমি যেটুকু দেখালাম এটুকু দেখাতে গেলে আমাকে ইয়ে করতে হবে। এখানে প্রোটিন থেকে যা আসে সেটা হলো প্রোটিওলাইসিস, তারপর ডিএমিনেশন রিয়াকশন, তারপর হলো অ্যামোনিফিকেশন, এই সমস্ত কথাবার্তা আছে। ওগুলো বিস্তারিত তোমাদের এখন এই পর্যায়ে আমি দিতে পারতেছি না, কারণ আমার সিলেবাসে অনেক কিছু জিনিস রয়ে গেছে। তোমরা আশা করি আজকে এই পর্যন্ত থাক, কালকে আমরা এটা শেষ করার চেষ্টা করবো 8:30টায়। জিনিসটা যদি পারো একটু দেখো, দেখে নিলে পরে খুব ইজি হবে। ডিনাইট্রিফিকেশন প্রসেসটা যেটা বলছিলাম, গ্যাসিয়াস কম্পাউন্ড, নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন, তিনটাই দেখো ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় হয়। তাহলে এই সোর্স কি? ওই সমস্ত গ্যাসের সোর্স কিন্তু এই মেজর সোর্সটা হলো ডিনাইট্রিক